প্লাস্টিক মালচিং যেটা কাজটা করছে, প্রথম হচ্ছে যে জমিতে যে আগাছা, এই আগাছাটা নিয়ন্ত্রণ করছে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, জমির যে মাটি, সেই মাটির যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে এবং তাপমাত্রাটা ঠিকঠাক রাখে। তাপমাত্রাটা অতিরিক্ত হয়ে যায় না বা কম হয়ে যায় না, এটা দ্বিতীয় গেল। তৃতীয় হচ্ছে যে জমিতে আমরা যখন জল সেচ করি, সেই জল সেচটা আমাদের ঘন ঘন করতে হয়, কারণ এখানে বাষ্পমোচন হয়, জল চলে যায়। তো এখানে কি করে, জমির যে জলের যে পরিমাণটা, যেটা আমরা ইংরেজিতে ময়েশ্চার বলি, সেই পরিমাণটা কিন্তু ও ঠিকঠাক রাখে এবং ফসলকে ঠিক সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণে সে কিন্তু জল দিতে পারে। নমস্কার, মানবিতা কৃষি কথা, চাষির সাথে চাষের কথা অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়েছি রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে, যেখানে আমরা পেয়েছি পলাশ অঙ্কুর মহাশয়কে এবং পলাশ অঙ্কুর মহাশয়ের কাছ থেকেই জেনে নেব মালচিং পদ্ধতিতে গ্রাফটিং বেগুন চাষ, তার সুবিধা এবং অসুবিধা। আজকে আমি সবজি চাষ নিয়ে 2-4 কথা বলবো। তার সঙ্গে যে মূল সবজিগুলো আমাদের এখানে চাষ হয়, তো প্রথমেই আসবো আমি বেগুনের কথায় আসবো। তো এই বেগুন আমরা সাধারণভাবে চাষ করে থাকি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ম সিজনের ক্রপ ফসল। এটা খুব বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না, আর খুব কম তাপমাত্রা হলেও কিন্তু এটা অনেক ক্ষতি হয়ে যায়। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই প্লাস্টিক মালচিং নিয়ে 2-4 কথা বলবো প্রথমে। তো প্রথমে বলি, মালচিংটা কী জিনিস। মালচিংটা কিছু না, মাটির উপরে একটা আবরণ তৈরি করা। সেটা অর্গানিকও হতে পারে, ইনঅর্গানিকও হতে পারে। আজকে আমি শুধুমাত্র ইনঅর্গানিকেরই প্লাস্টিক মালচিং নিয়ে 2-4 কথা বলবো। দেখবেন আমাদের এই জমিতে যখন কোনো ফসল হয়, সেই ফসলের সঙ্গে সঙ্গে কিছু আগাছাও হয়। সেই আগাছাগুলো কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি করে, যেটা আমরা চোখে দেখতে পাই না। মূলত আগাছাগুলো সূর্যালোক, জল এবং গাছের যে খাদ্য, এই খাদ্যগুলো খেয়ে নেয় এবং গাছের যে ফলন, আমাদের যেটা চাইছি তার যে ফলন, সেই ফলনটা কমিয়ে দেয়। এই প্লাস্টিক মালচিং কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কী করে, এই যে ফসল এবং আগাছা এর মধ্যে যে কম্পিটিশনটা, সেই কম্পিটিশনটা দূর করে দেয়। কীভাবে? প্রথম কথা, জমিতে আগাছার পরিমাণটা প্রচুর পরিমাণে কমিয়ে দেয়। জমিতে যে আগাছাগুলো হয়, সেই আগাছাগুলোর মধ্যে আমাদের এখানে দেখা যায় যে যেটা আমরা মোথা ঘাস বলি, সেই মোথা ঘাসটা কিন্তু প্রচণ্ডভাবে হয় এবং এই মোথা ঘাসটা এতটাই শক্তিশালী, অনেক সময় প্লাস্টিকটা ভেদ করেও কিন্তু এটা চলে আসে এবং এর যে গোড়াটা, এই গোড়াটা কেটে গিয়েও কিন্তু সেখান থেকে প্রজনন হয়ে সেখান থেকে কিন্তু আবার নতুন গাছ হয়ে যায়। এই প্লাস্টিক মালচিং নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে আমি কোন ধরনের প্লাস্টিক মালচিং ব্যবহার করব বা সেটার থিকনেসটা কতটা হবে। তো সাধারণত দেখা গেছে যে আমাদের যে প্লাস্টিক মালচিংগুলো ব্যবহার করি, সেটা বাই কালারের, অর্থাৎ উপরের দিকটা সিলভার, নিচের দিকটা ব্ল্যাক, এবং এটাতে কিন্তু খুব ভালো একটা ইফেক্ট পাওয়া গেছে। এবং এর থিকনেস যেটা বলি, এর থিকনেসটা হচ্ছে যে মোটামুটি 25 থেকে 30 মাইক্রন। এর মধ্যে থাকলে কিন্তু বেগুনের ক্ষেত্রে কিন্তু ভালো ফলন পাওয়া যায়। তাহলে প্লাস্টিক মালচিং যেটা কাজটা করছে, প্রথম হচ্ছে যে জমিতে যে আগাছা, এই আগাছাটা নিয়ন্ত্রণ করছে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, জমির যে মাটি, সেই মাটির যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে এবং তাপমাত্রাটা ঠিকঠাক রাখে। তাপমাত্রাটা অতিরিক্ত হয়ে যায় না বা কম হয়ে যায় না, এটা দ্বিতীয় গেল। তৃতীয় হচ্ছে যে জমিতে আমরা যখন জল সেচ করি, সেই জল সেচটা আমাদের ঘন ঘন করতে হয়, কারণ এখানে বাষ্পমোচন হয়, জল চলে যায়। তো এখানে কি করে, জমির যে জলের যে পরিমাণটা, যেটা আমরা ইংরেজিতে ময়েশ্চার বলি, সেই পরিমাণটা কিন্তু ও ঠিকঠাক রাখে এবং ফসলকে ঠিক সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণে সে কিন্তু জল দিতে পারে। এইটা গেল প্লাস্টিক মালচিংয়ের মূল 3টে কাজ। আমরা বেগুন যখন চাষ করি, বেগুন কিন্তু হেভি ফিডার, অর্থাৎ বেগুনে কিন্তু প্রচুর সার লাগে। তো সেই যে সারটা আমরা দিই, সেই সারটা অনেক সময় কি হয়, আমরা যখন শুধু মাটিতে করি, সারটা কিন্তু অনেক পরিমাণে নষ্ট হয়ে যায়, নিউট্রিয়েন্টগুলো চলে যায়। তো আমরা যখন এই প্লাস্টিক দিয়ে মালচিং করি, দেখা গেছে যে প্লাস্টিক মালচিং করলে কিন্তু এই উদ্ভিদ বা এই যে বেগুন, এটা কি হয়,
বেগুনের গাছ ঠিকঠাক পরিমাণে ঠিকঠাক সময়ে খাদ্যটা পেতে থাকে, এবং সেই জন্য দেখবেন যে এদের যে গ্রোথটা অর্থাৎ যে বৃদ্ধিটা খুব সুন্দর হয়, এবং এদের যে ফলনটা খুব ভালো হয়। এবং নর্মালি আমরা যে বেগুন গাছ লাগাই সেই বেগুন গাছের তুলনায় কিন্তু এটা একটু তাড়াতাড়ি বাড়ে, এবং এই ফলনটা কিন্তু একটু তাড়াতাড়ি আসে। কম গাছটা বৃদ্ধি হয়েছে তারপরে ফলন চলতে না, গাছটা ঠিকঠাক বৃদ্ধি হয় এবং ফলনটা প্রচুর পরিমাণে হয়। এটা গেলো প্লাস্টিক মালচিংয়ের বিষয়ের কথা। প্লাস্টিক মালচিং নিয়ে বলতে গেলে অনেক সময় চলে যায়। এরপরে আরও কিছু কথায় আসি। আমাদের এখানে যেটা লাগানো আছে শুধুমাত্র প্লাস্টিক মালচিং না, এখানে যেটা লাগানো আছে সেটা হচ্ছে কলমের বেগুন লাগানো আছে, জোর কলমের বেগুন গাছ লাগানো আছে। জোর কলম এর দুটো পার্ট, একটা নিচের দিকের পার্ট, একটা উপরের দিকের পার্ট। উপরের দিকে যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে আমরা যে ভ্যারাইটিটা বা যে জাতটা চাইছি সেই জাতটা আমাদের নেওয়া আছে। আর নিচেরটা আছে একটা জংলি বেগুনের ভ্যারাইটি। বেগুন চাষ করার পরে যখন ঠিক ফুল আসে, ফল ধরার সময় হয়েছে, তখন একটা মারাত্মক রোগ আসে যেটাকে আমরা বলি ঢলে পড়া। এই ঢলে পড়া মূলত দু ধরনের জন্য হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত এবং একটা ছত্রাকজনিত। যদি ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগটা হয় সেক্ষেত্রে কিন্তু গাছকে আর কোনোভাবেই বাঁচানো যায় না। সেই জন্য একটা পদ্ধতি নেওয়া হয়েছে, যদি কলম করা হয় এবং কলমের যে নিচের পাটটা, সেই নিচের পাটটা যদি ওই ঢলে পড়া রোগের রোধক যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ঢলে পড়া রোগটা হবে না। আমি দেখাবো এখানে যে এখানে দুটো পাট আছে, যে দুটো পাটের নিচের দিকের অংশটা হচ্ছে যে জংলি বেগুন, আর উপরের দিকের যে অংশটা, সেই অংশটা হচ্ছে যে আমাদের যে ভ্যারাইটিটা চাইছি। আমার এখানে কিন্তু যে ভ্যারাইটিটা আছে সেই ভ্যারাইটিটা ভিএনআর 212 ভ্যারাইটি, এবং এটা খুব ভালো ফলন হয় বলে আমরা এটা চয়েস করেছি। তো এখানে দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটার পাতা কীরকম দেখতে বা গাছটার স্ট্রাকচার কেমন দেখতে। যেটা জংলি বেগুন সেটা কিন্তু আমাকে কিন্তু যখনই কলমে বেগুন লাগাবো আমাকে কিন্তু মাঝে মাঝে গোড়াটা পরিষ্কার করতে হবে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল জংলি বেগুন যেটা নিচের দিকে পাটের আছে। তো এই কলমের যে বেগুন গাছ লাগানোর পদ্ধতিটা চালু হয়েছে, মানুষ এটা নিচ্ছেও, কিন্তু কিছু কিছু জায়গায় রিপোর্ট আসছে কলমে বেগুন লাগানোর পরেও দেখা যাচ্ছে যে অনেক সময় বলছে যে ঢলে পড়া রোগটা হচ্ছে। তার জন্য আমি একটা কারণ বিশ্লেষণ করব যে এই কলমে বেগুন লাগালে কিন্তু আমার ঢলে পড়া রোগটা হচ্ছে না। এবার কাদের হচ্ছে, তাদের ক্ষেত্রে সমস্যাটা কী হচ্ছে, এটা জানা খুব দরকার। মনে করা হচ্ছে যে আমার এই দিকটা নিচের দিকের পার্ট, যেটা হচ্ছে ঢলে পড়া রোগের রেজিস্ট্যান্স, এখানে ঢলে পড়া রোগটা হবে না। আর এটা আমার যে ভ্যারাইটিটা চাইছি সেই ভ্যারাইটিটা। এরপরে আমরা যখন কলমে গাছ লাগাচ্ছি তখন যদি আমি পুরোটাই মাটি পর্যন্ত ঢেকে দিই, তাহলে কিন্তু সেই জমিতে কিন্তু ঢলে পড়া রোগটা হবে। কেন হবে? কারণ এই দিকের যে পাটটা, সেই পাটটা তো আমার ঢলে পড়া রোগের রেজিস্ট্যান্স নয়, নিচের দিকের পাটটা। আমাকে কি করতে হবে, আমাকে এই পর্যন্ত অর্থাৎ জানে এই যে জোর কলমের যেটা থাকবে, যেটা ফসলে যেটা থাকবে, সেই জায়গাটা কিন্তু যেন মাটির উপরে থাকে। মাটির উপর দিকে রাখলে কিন্তু দেখবেন কোনোভাবেই কিন্তু ঢলে পড়া রোগ হওয়ার চান্সই নেই। আমাকে চেষ্টা রাখতে হবে যেন এই পাটটা কোনোভাবেই মাটির সঙ্গে টাচ না হয়, যেন নিচের দিকে পাটটা থাকে। এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ফেরোমন ট্র্যাপ। অর্থাৎ এখানে যেটা পড়ে আছে এটা কিন্তু পুরুষ পোকা। এখানে ওই পোকার, নলি পোকার যে মদটা, সেই মদটা স্ত্রী যে হরমোন, সেই স্ত্রী হরমোন এখানে আমাদের দেওয়া আছে, ট্র্যাপ আকারে দেওয়া আছে। এইটারই গন্ধে এই পোকাটা কিন্তু চলে এসে এখানে ট্র্যাপ হয়। যখনই পুরুষ পোকাগুলো চলে আসে তখন তাদের প্রজননটা ব্যাহত হয়। এর ফলে কী হয়, কিন্তু নলি পোকার রোধটা নলি পোকার যে আক্রমণটা কমে যায়। তার ফলে কি হয়, চাষিরা কিন্তু যে কানা বেগুনের পরিমাণটা কমে যায়, সাধারণত সেখানে ভালো ফলন পেতে পারে। সুবিধার কথা আমি অনেক বললাম, এরপরে কিছু অসুবিধার কথা বলবো। এবং এই অসুবিধাটা কিন্তু একটা মারাত্মক অসুবিধা। এটা শুধু ফসলে অসুবিধা নয়, পুরো জমিটা এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী প্রজন্মেরও একটা অসুবিধা। এই প্লাস্টিক মালচিং যেমন অনেক সুবিধা দেয়, ফলন বাড়ায়, আগাছা নিয়ন্ত্রণ করে, সমস্ত কিছু করে, তার সঙ্গে সঙ্গে যেটা হয়, এই প্লাস্টিক মালচিংটা আমরা একটা ফসলে দুবার ব্যবহার করতে পারি। কিন্তু যেটা অসুবিধা সেটা হচ্ছে যে এই প্লাস্টিক মালচিংটা যখন এই প্লাস্টিক শিটটা মাঝে মাঝে ফেটে যাওয়ার ফলে এরকম টুকরো টুকরো হয়ে যায়। এরকম টুকরো টুকরো হয়ে গেলে তখন কিন্তু এটা মাটির সঙ্গে এটা মিশে যাওয়ার ফলে যখন আমরা পরবর্তী কোনো ফসল লাগাই, যখন চাষ দিই, তখন কিন্তু ওই জমিতে
পুরোটাই কিন্তু এই প্লাস্টিক ছোটো ছোটো টুকরোতে ভরে যায় এবং এটা কিন্তু আস্তে 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 জমির যে মাটি সেই মাটিটাকে ব্লক করে দেয়। সেই জন্য যে সমস্ত কৃষক বন্ধু প্লাস্টিক মালচিং দিয়ে চাষ করার কথা ভাবছেন, শুধু বেগুন চাষ না অন্যান্য ফসলগুলো চাষ করার কথা ভাবছেন, এটা কিন্তু মাথায় রাখবেন যে এই জমিটা শুধু আপনার নয়, আপনার পরবর্তী জেনারেশনেরও, এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত যে আমরা মানুষজন আছে তাদের সবারই। কারণ এই কারণেই যে আমাদের পরিবেশটাকে ঠিক রাখতে হবে। আজকে যদি মাটি জবাব দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা কোনো ফসলই পাবো না। যাতে মাটি ব্লক না হয়, যাতে মাটির দূষণ না হয়, সেজন্য প্লাস্টিক মালচিং ব্যবহার করার পরে ঠিক সময়ে সঠিকভাবে জমিটাকে কিন্তু পরিষ্কার করতেও হবে। এটা কিন্তু একটা নৈতিক দায়িত্বও বলতে পারেন, এটা কিন্তু করা প্রচণ্ড দরকার। নাহলে কিন্তু শুধু আপনার জমি নয়, সেখান থেকে উড়ে গিয়ে বিভিন্ন জমিতে কিন্তু এই প্লাস্টিক মালচিংয়ের একটা মারাত্মক যে অসুবিধা বা যে ক্ষতিকারক দিক সেটা কিন্তু প্রভাব পড়তে পারে। নমস্কার।